আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। হাসিনার আমলে পাচার $234 বিলিয়ন উদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতার আশ্বাস। প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে ব্রিফিং। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। চাকুরি জাতীয়করণের দাবি। মুক্তিযুদ্ধে এস ফোর্স প্রধান KM শফিউল্লাহ বীর উত্তমের দাফন সম্পূর্ণ। ৭১-এ তার অবদানের কথা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে মন্তব্য। নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধে সচেতনতায় গুরুত্ব আরোপ। পরিবেশ বান্ধব জীবনাচারে বাধ্যবাধকতায় তাগিদ। এবং রংপুর রাইডার্সকে 2 রানে হারিয়ে প্লে অফে যাওয়ার লড়াই জমিয়ে তুলল দুর্বার রাজশাহী। সিলেটকে হারিয়ে ফরচুন বরিশালের প্লে অফ নিশ্চিত। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে। প্রধান উপদেষ্টার বিশ্ব অর্থনৈতিক ফোরাম পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অর্থ উদ্ধারের সমর্থন রয়েছে বিশ্ব নেতাদেরও। সংবাদ সম্মেলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জল্লাদ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এদের মতো ঘৃণিত ব্যক্তিদের যারা প্ল্যাটফর্ম দেয় তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন আছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের 4 দিনের সুইজারল্যান্ড সফরে বাংলাদেশের অর্জন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের একাধিক বৈঠক হয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন যে বাংলাদেশ যে দিকে এগোচ্ছে তার ধারাবাহিকতায় যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করতে চাচ্ছি সেগুলো নিয়ে খুব ভালো বিস্তারিত আলাপ হয়েছে। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। প্রেস সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশে যেসব নেতাদের বিরুদ্ধে গণহত্যার মামলা রয়েছে ভারতীয় মিডিয়া তাদের সাক্ষাৎকার প্রচার করছে, বিষয়টি কিভাবে দেখছে সরকার? প্রথম কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গাদের নিয়ে আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনের যৌথ আয়োজক বাংলাদেশ এবং জাতিসংঘ। এতে অংশ নেবে বিশ্বের ৭০টি দেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চাকুরি জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। প্রধান উপদেষ্টা স্মারকলিপি গ্রহণ ও সচিবালয়ে বৈঠক করে আশানুরূপ আশ্বাস না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাজধানী শাহবাগে চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করার দাবিতে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সময় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বাধা দেয় পুলিশ। বাধা অতিক্রমের চেষ্টা করলে জলকামান, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরে শাহবাগের চারুকলার সামনের সড়কে অবস্থান নেন তারা। শিক্ষকদের অভিযোগ, বিনা উস্কানিতেই মিছিলের উপর হামলা চালিয়েছে পুলিশ। জলকামান নিক্ষেপ করে লাঠিচার্জ করে আমার অবস্থা দেখেন, আমি অনেকগুলো ভয় গেছি। এতে আমাদের মহিলা শিক্ষিকা ৫-৬ জন মহিলা শিক্ষিকা গুরুতর আহত। বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়। এটা শিক্ষক হিসাবে আমাদের কাছে ন্যূনতম কাম্য, আমাদের সম্মান করলো না, এটা কাম্য আশা করি না। এই 2025 সালে এসেও আমাদের প্রতি যে অত্যাচার, নিপীড়ন, জুলুম করলো, যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের শিক্ষকদের দাবি মাদ্রাসা বোর্ড কর্তৃক এসে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের চলমান আন্দোলনের কর্মসূচি এই শাহবাগের এই রাজপথে, এই রাস্তায় লাগাতার আন্দোলন অবস্থান চলবে। তবে পুলিশ বলছে শহরের নিরাপত্তা রক্ষায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন তারা। দাবি আদায়ে গত ৮ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবার উন্নত চিকিৎসা সেবায় ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে আলোচনা করেছেন কুমনিং শহরের হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। সম্প্রতি চীন সফরে ব্রহ্মপুত্র নদে তাদের বাঁধ নির্মাণ নিয়ে চীনের কাছে নিজেদের উদ্বেগ জানিয়েছেন উপদেষ্টা। সুদের হার কমানো এবং সুদ পরিশোধের সময় বাড়ানো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পান্থ রহমানের রিপোর্ট। তিস্তা সহ নদী কেন্দ্রিক প্রকল্পে সহযোগিতা, ঋণ নেয়া অর্থের সুদের হার কমানো ও সুদ পরিশোধের মেয়াদ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে চীন সফরে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। ফিরে এসে জানালেন সফরের প্রাপ্তি অপ্রাপ্তি। সুদের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারের। ঋণের সুদহারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীনের সুদহার শুধু বেশি অন্যদের নয়, তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে। আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। দ্বিপাক্ষিক এই গুরুত্বপূর্ণ সফরে চীনের সঙ্গে সম্পর্কের সব বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উন্নত চিকিৎসা সেবায় কুনমিংকে নিয়ে ভাবছে ঢাকা। চিকিৎসার জন্য বিকল্প জায়গা হিসাবে কুনমিং হতে পারে। আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয় এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা। এবং কুনমিং এর যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এ ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে বড়। যুক্তরাষ্ট্রের নতুন সরকার ক্ষমতায় আসার পর অর্থনৈতিক সহযোগিতা কমে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল বলে মনে করেন তৌহিদ হোসেন। এই ধরনের ফান্ডিং কমবে এটা তো সবাই আশঙ্কা করছে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, আগামী নির্বাচনে তারা কোনো কিংস পার্টি চান না।
রাজধানীতে আলোচনায় তারা বলেন, জুলাই আগস্ট আন্দোলনের কৃতিত্ব জনগণকে দিলেই গণতন্ত্রের জন্য ঐক্য ধরে রাখা যাবে। উচ্চ দ্রব্যমূল্য আর ভ্যাটের চাপে মানুষ দিশেহারা বলেও উল্লেখ করেন বিএনপি নেতারা। রাহুল রায় রিপোর্ট। রাজধানীতে ভিন্ন ভিন্ন কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সেখানে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচনের কথা বলেন। এই নির্বাচনে কোনো কিংস পার্টি থাকবে না, জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। সুতরাং এই গণতন্ত্রের অভাবে, সুষ্ঠু নির্বাচনের অভাবে এতগুলো বছর ধরে আমরা সাফার করেছি। এখন আর নানা ধরনের আতেল মাথা কথাবার্তা বলে সমাজ জীবনে আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা গণতন্ত্র চাই, মানবিক মর্যাদা চাই, আইনের শাসন চাই। ভুলে যাবেন না, এই দেশটা যুদ্ধ করে আমরা ৭১ সালে স্বাধীন করেছি। প্রয়োজন হয় আবার ইনশাআল্লাহ আমরা। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপি নেতারা। তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। বিএনপি নেতারা বলেছেন, দ্রব্যমূল্য আর ভ্যাটের চাপে দিশেহারা সাধারণ মানুষ। এই সরকারের একটি অন্তর্বর্তী বাজেট দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তমকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার নামাজে জানাজায় উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এবং ৩ বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অফিসার ও সদস্যরা অংশ নেন। মহান মুক্তিযুদ্ধে KM শফিউল্লাহর অবদানের কথা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। মুক্তিযুদ্ধে এস ফোর্সের প্রধান, ৩ নম্বর সেক্টরের কমান্ডার ও স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তম দীর্ঘদিন যাবৎ বার্ধক্য সহ নানা জটিলতায় ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালে। শনিবার সকালে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১-এর রণাঙ্গনের এই যোদ্ধা। মৃত্যুর পর প্রথম তাকে নেওয়া হয় নিজ জন্মস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সেখানে তার প্রথম নামাজে জানাজা শেষে আনা হয় ঢাকা সেনানিবাসে। সেনা কেন্দ্রীয় মসজিদে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা হয়। গুণী এই মুক্তিযোদ্ধাকে নিয়ে স্মৃতিচারণ করেন স্বজন ও সাবেক সেনা কর্মকর্তারা। উনি ভেটারান থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে সঙ্গে নিয়ে নরসিংদী যে অবস্থান নিয়েছিলেন এবং তারপরে উনি এস ফোর্সের কমান্ডার হিসাবে সেকেন্ড ব্যাঙ্গের উপর ভিত্তি করেই তার সমস্ত পরিকল্পনা, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি সব করেছিলেন। তার গুণাবলী বলতে গেলে ওনার মতো ভালো মানুষ আমি দ্বিতীয় একটা খুঁজে পাবো না। অত্যন্ত ভদ্র, অমায়িক, হসপিটেবল, বন্ধুসুলভ, বান্ধবসুলভ, ওনার মতো মানুষ হয় না। যেই সিচুয়েশনগুলি ওনার জীবনে উনি ফেস করেছেন, সেই জয়দেবপুর থেকে নিয়ে মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশ, সবগুলোতে উনি অত্যন্ত দক্ষতার সাথে উনি সেগুলো মোকাবেলা করেছেন। পরে তাকে নেওয়া হয় বনানী সামরিক কবরস্থানে। সেখানে সেনাবাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয় তাকে। সন্ধ্যায় বনানী সামরিক কবরস্থানে KM শফিউল্লাহর দাফন সম্পন্ন হয়। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান ও সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযুদ্ধের প্রথম প্রহরের প্রতিরোধ যোদ্ধা, রণাঙ্গনের বীর, দেশের প্রথম সেনাপ্রধান KM শফিউল্লাহ বীর উত্তমের বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন এনামুল কবির রূপম। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ মহান মুক্তিযুদ্ধে ছিলেন নেতৃস্থানীয় ভূমিকায়। অসামান্য বীরত্বের জন্য পেয়েছিলেন সম্মানসূচক বীর উত্তম খেতাব। মুক্তিযুদ্ধে প্রথম ৩ নম্বর সেক্টরের কমান্ডার, পরে হন এস ফোর্সের প্রধান। সেনাবাহিনীর ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদে থাকতেই মুক্তিযুদ্ধ শুরু হলে শফিউল্লাহর নেতৃত্বে পাকিস্তান সরকারের বিরুদ্ধে
বিদ্রোহ ঘোষণা করেন তার রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ শুরুর আগে 19 মার্চ বাঙালি সেনাদের নিরস্ত্র করার চেষ্টা হলে তা রুখে দেন KM শফিউল্লাহ। সম্মুখ সমরে KM শফিউল্লাহর নেতৃত্বে গড়ে তোলা হয় এস ফোর্স। এই ফোর্সের অধীনে ছিল 2য় এবং 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তার নির্দেশে ও নেতৃত্বে অসংখ্য দুঃসাহসী ও সফল অপারেশনে কখনো KM শফিউল্লাহ ছিলেন প্রত্যক্ষ, কখনো বা পরোক্ষ ভূমিকায়। KM শফিউল্লাহর নেতৃত্বে হানাদার মুক্ত হয় আশুগঞ্জ, ভৈরব, লালপুর, আজবপুর, সরাইল, শাহবাজপুর, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযানের সময় 6 ডিসেম্বর অল্পের জন্য প্রাণে বেঁচে যান KM শফিউল্লাহ। কর্নেল শফিউল্লাহ জন্ম নারায়ণগঞ্জের রূপগঞ্জে 1934 সালের 2রা সেপ্টেম্বর। পাকিস্তান সেনাবাহিনীতে 1955 সালে যোগ দিয়ে কমিশন লাভ করেন KM শফিউল্লাহ। এরপর 1968 সালে ডিফেন্স স্টাফ কলেজ থেকে PSc। 1970 সালে পদোন্নতি পেয়ে আবার ব্যাটালিয়নে ফিরে আসেন KM শফিউল্লাহ। মুক্তিযুদ্ধের পর 1972 সালের 5 এপ্রিল যখন বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন, তখনই তাকে পদোন্নতি দিয়ে কর্নেল পদমর্যাদা দেওয়া হয়। 1973 সালের মাঝামাঝি ব্রিগেডিয়ার এবং একই বছরের 10 অক্টোবর মেজর জেনারেল পদ লাভ করেন। 1975 সালের আগস্ট পর্যন্ত তিনি সেনাপ্রধান ছিলেন। পরে বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন KM শফিউল্লাহ। 1991 সালে দেশে ফিরে এলে তাকে OSD করা হয়। পরের বছর স্বেচ্ছা অবসরে যান তিনি। 1996 সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন KM শফিউল্লাহ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কানাডার নাগরিক বলে প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেয়েছিলেন পুতুল। তাকে দেশে ফেরানো যায় কিনা এ নিয়ে কাজ করছে দুদকের তদন্ত দল। রোকসানা আমিনের রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়া সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে পারিবারিক প্রভাব খাটিয়ে পুতুল ও তার নিকটাত্মীয়রা রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে সরকারের বিপুল অর্থ অপচয়ের প্রমাণ পাওয়া গেছে। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব নিয়ে প্রশ্ন ছিল গণমাধ্যমের। 11টা টিম বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। দুদকের বিবৃতিতে বলা হয়, যুক্তিযুক্ত কারণ ছাড়াই সাইমা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী করা সহ তাঁকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পদায়নের জন্য রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল। এমনকি সাইমা কানাডার পাসপোর্টধারী নাগরিক ছিলেন, সেই তথ্য প্রমাণও এখন দুদকের হাতে। দ্বৈত নাগরিকত্ব সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। অবৈধ সম্পদ অর্জন সহ 11টি ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে করা মামলায় র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ধরে 23 মার্চের মধ্যে হাজির করতে বলেছেন আদালত। একই সাথে আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় SI মালেক ও কনস্টেবল মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মানার রিপোর্ট। গত বছরের 5 জুন থেকে 6 আগস্ট পর্যন্ত র্যাবের ডিজি ছিলেন হারুনুর রশিদ। তার বিরুদ্ধে ওই সময় আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলি করা, নির্বাচনে মানুষকে হত্যা, প্ররোচনা, অধস্তনদের বাধা না দেওয়ার অভিযোগ আনে প্রসিকিউশন। অপরাধের প্রাথমিক প্রমাণ থাকার কথা জানিয়ে র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায় প্রসিকিউশন। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং এটা প্রয়োজন এই সুষ্ঠু তদন্তের স্বার্থে। তার বিরুদ্ধে শুনি কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আছে। র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত,
সেটা পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনার নির্দেশ দেয়া, পরিকল্পনা করা, এই যে কাজগুলো র্যাবের মাধ্যমে হয়েছে, যে সমস্ত অফিসাররা করেছেন সেগুলো তার অধীনস্থ ছিল, তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং তাদের মাধ্যমে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেছেন। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এসআই মোহাম্মদ আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারের বিষয়েও আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত, তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28শে জানুয়ারি মুকুলকে এবং 30শে জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। এর আগে গ্রেপ্তার 2 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধ জরুরি। কক্সবাজারের লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্পের সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে বিশিষ্টজনরা সার্বিক সচেতনতায় গুরুত্ব আরোপ করেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানব স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলা দূষণ বন্ধে পরিবেশ বান্ধব জীবনাচারের বাধ্যবাধকতায় জোর দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আব্দুল করিমের ক্যামেরায় আলিমান রাজির রিপোর্ট। ধরিত্রীর 70% আবৃত করে রাখা সমুদ্র লাখ লাখ বছর জুড়ে পৃথিবীর জলবায়ুকে সহনীয় করে রাখার পাশাপাশি জলচক্র, কার্বন চক্র ও নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের অদূরদর্শী কর্মকাণ্ডে প্রতি মুহূর্তেই বিচিত্র সব দূষণের শিকার হচ্ছে সমুদ্র। সমুদ্রের বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দূষণমুক্ত সৈকত নিশ্চিতের যখন বিকল্প নেই, তখন লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্পের সমাপনী দিনে কক্সবাজারে সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম। যারা বিচে আসেন তারা যেন অন্তত তাদের যে পার্সোনালি তারা যেন কোনো চিপসের প্যাকেট, চকলেটের খোসা, এই জিনিসগুলো যেন বিচে ফেলে না যান আর কি। প্লাস্টিকগুলো কুড়িয়ে নিয়ে এসে আমাদের এখান থেকে বাজারগুলো নিয়ে যাচ্ছে। এটা দুই সাইডই ভালো হচ্ছে। এক হচ্ছে তারা ফ্যামিলির দিক থেকে কিছু ফুডের ব্যবস্থা পাচ্ছে, আর হচ্ছে আমাদের পরিবেশটাও সুন্দর হচ্ছে। ভবিষ্যতের বাসযোগ্য আবাস নিশ্চিতে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণ, সার্বিক সচেতনতা বৃদ্ধিতে পর্যটন নগরীতে এই অভিযান। আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে, আমাদের প্লাস্টিক বিবর্জন করতে হবে। যে সি বিচগুলি, আমাদের বিচগুলি যে আমরা নষ্ট করছি, এটা থেকে সমুদ্রে চলে যাচ্ছে যে আবর্জনাগুলি গিয়ে, কিন্তু সেটা কিন্তু আমাদের খাওয়ার দাওয়ার অনেক কিছুতে এফেক্ট হচ্ছে। লবণে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তো এগুলো আমরা যারা ফেলছি আমাদের সচেতন করার জন্য, প্রত্যেকে সচেতন করার জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম। তা আমরা চাই আমরা প্রত্যেকে সচেতন হব এবং আমরা আমাদের এই প্ল্যানেটটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাব। দেশ পুনর্গঠন ও টেকসই অভিযাত্রা নিশ্চিতে সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও পরিবেশ বান্ধব জীবনাচারের কোনো বিকল্প নেই বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই যে ময়লাটা তুললাম এখানে, পেছনেই কিন্তু প্লাস্টিকের দানব। এই প্লাস্টিকের দানবের সামনেই কিন্তু আমরা এই যে পুরো বিচে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ময়লা তুললাম, প্লাস্টিকের নানা ধরনের উপকরণ, এবং পাশাপাশি এখানে ডাইপার, মোজা, মাস্ক সবই পেলাম আমরা। এত ধরনের জিনিস আমরা ফেলছি এখানে, এই সমুদ্রটাকে যেভাবে আমরা কলুষিত করছি, তার পেছনেই কিন্তু এত বড় একটা অ্যাওয়ারনেসের একটি দানব তৈরি করা হয়েছে। সেই দানব দেখো কিন্তু কারো কোনো বোধোদয় হচ্ছে না। পেছনের দানবটা কিন্তু আসল দানব না, দানব আসলে আমরাই কিন্তু এই জায়গাটাকে কলুষিত করছি। এই দেশটাকে ভালো রাখার জন্য, এই দেশটাকে সামনে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য যে কাজটি করা দরকার সেটা কিন্তু আমরা করছি না। আশেপাশে যত ধরনের এই ধরনের পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড আছে তাকে রুখে দাঁড়াতে হবে, তাকে রুখে দিতে হবে, এবং আমরা এই সচেতনতার বার্তা সবার মাঝে যেন আমরা ছড়িয়ে দিতে পারি সে চেষ্টা করতে হবে। বাংলাদেশ ওশানগ্রাফিক ইনস্টিটিউটের সামগ্রিকভাবে বিশ্লেষণে দেখা যায়, সামুদ্রিক পরিবেশের দূষণের কারণে সামুদ্রিক জীবের উপর যে বিরূপ প্রভাব পড়ছে তা মানুষের ক্ষতির কারণ হয়ে ফিরে আসছে। আলিমান রাজি, চ্যানেল আই, কক্সবাজার। আমাদের এবারের প্রসঙ্গ আই স্পোর্টস।
ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। অর্থ উপদেষ্টাকে ব্যবসায়ীরা বলেছেন আস্থার সংকট এখনো সবচেয়ে বড় সমস্যা। রাজধানীতে এক আলোচনায় সরকারকে তারা মনে করিয়ে দেন বাংলাদেশ এখন আর কোনো বিদেশি শক্তির কলোনি নয়, যে কোনো মতামত না নিয়েই খেয়াল খুশি মতো কর বসিয়ে দেওয়া হবে। ব্যবসায়ীদের আশ্বস্ত করে সরকারের প্রতি আস্থা রাখতে বলেছেন অর্থ উপদেষ্টা। রিজভিন আজের রিপোর্ট। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেমের উদ্যোগে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক নীতি নিয়ে আলোচনা। অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়াগুলো তুলে ধরেন ব্যবসায়ীরা। We are extremely confident about the future of Bangladesh. So I feel if the tax rates are under control, if you are listening fast, if our NBR can act fast, I think the business in this country can continue to move forward. Gap of trust. I think there is a institutional belief that private sector is here to bypass regulation. And this needs to be bridged. We are no longer a colonial country. I think NBR has much responsibility to drive investment, growth, jobs as every other agency, but somehow the only way they get judged, promoted and kept in these positions is by how much they can show growth and revenue. ছোট বড় কোনো ব্যবসা এমনকি বেক্সিমকো গ্রুপের মতো প্রতিষ্ঠানকেও গলা টিপে মেরে ফেলতে চায় না সরকার। তবে দেশ চালাতে রাজস্ব দরকার, আর এর মূল যোগান দেন ব্যবসায়ীরা, মনে করিয়ে দেন অর্থমন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যান। One thing remember, Bangladesh, as I told you, they have done not bad. We have to be self-pride, self-respect. We are not that bad. In fact, some of the countries are looking forward to Bangladesh to declare whether we will go to the graduation. As a country, we remain uncivilized because till today we are collecting 2/3 of our revenue from indirect tax. It means poor people are paying taxes. So, in that case, we need your support as well. ভ্যাট সহ যে কোনো ইস্যুতে সরাসরি তার সাথে ব্যবসায়ীদের যোগাযোগ করার অনুরোধ জানান এনবিআর চেয়ারম্যান। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। দেশ বিদেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে পটুয়াখালীর কুয়াকাটায় দুদিনের 10ম আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু হয়েছে। নদী নিয়ে চলমান ভূ রাজনীতি এবং সমুদ্রের বিদ্যমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাতের পাশাপাশি সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা উৎসাহিত করার লক্ষ্যে এই সম্মেলন। পটুয়াখালী প্রতিনিধি এনায়েতুর রহমানের রিপোর্ট। পানির ভূরাজনীতি এবং সমুদ্রের ভবিষ্যৎ স্লোগানে এ সম্মেলনের আয়োজক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ। পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের একটি রিসোর্টে 10ম আন্তর্জাতিক পানি সম্মেলনের প্রথম দিনে তিস্তা ও সীমান্তবর্তী নদীগুলোর ভবিষ্যৎ, জলবায়ু পরিবর্তন, স্থানীয় উদ্ভাবন ও কূটনীতির ভূমিকা নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে যেমন নদী বা আমাদের পুরো পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি নদীর যে পানি বন্টন বা পানি যে সম্পদটা, এটা শেয়ারিং এর মধ্যেও নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। তো এইগুলো ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য আমরা কাজ করছি। বিশেষজ্ঞরা জানান, শুধুমাত্র পানি ভাগাভাগি করলেই হবে না, বদ্ধ অবস্থার বাইরে গিয়ে নতুন করে চিন্তা ও কাজ করতে হবে। আমরা যখন শেয়ারিং এর কথা বলি তখন তো খালি পানির শেয়ারিং এর কথা বলি, কেউ সেডিমেন্টের শেয়ারিং এর কথা বলে না, কেউ বায়োডাইভার্সিটি এই মাছের শেয়ারিং এর তো কথা বলে না। এই জায়গায় আমাদের মানসিকতা পরিবর্তনের কাজটাই এই কনফারেন্সের মূল উদ্দেশ্য। সম্মেলন থেকে আসা সুপারিশ ও প্রস্তাবনাগুলো পরবর্তী জাতীয় এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণী প্ল্যাটফর্মে তুলে ধরা হবে। শুধু নদীই নয়, নদী ও নদীর জীববৈচিত্র্য এবং জীবন জীবিকা নিয়ে কাজ করার সুযোগ আছে বলে মনে করছেন গবেষকরা। 10ম আন্তর্জাতিক পানি সম্মেলন কুয়াকাটা ভেন্যু থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। পুরস্কার ঘোষণা করে আবার স্থগিত করায় ভুল স্বীকার করেছে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমি। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, বাংলা একাডেমি পুরস্কারের জন্য নাম ঘোষণা করা ব্যক্তিদের বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য যাচাই বাছাই হবে। তিনি বলেন, যারা জুলাই আগস্ট গণহত্যায় জড়িত তাদের পুরস্কার দেয়া হবে না। বাংলা একাডেমি পুরস্কারের নীতিমালা সংশোধন করা হবে বলেও জানান তিনি।
ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়। বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে। এই একাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে যেখানে একটা বিশেষ মতের এবং একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশের সাধারণ মানুষ নির্বাচনের জন্যই আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছে। নির্বাচন না হলে দেশে আরেকটি ক্রান্তিকাল হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। একটা স্বাভাবিক সুন্দর পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। এই প্রজন্মের জন্য, এই দেশবাসীর জন্য একটা টার্গেট, একটা লক্ষ্যকে সামনে রেখে, টার্গেট এবং লক্ষ্যটা কি, যে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ব, এবং সেই জন্য আমাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। এবারে রয়েছে নিটুল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে গাজা উপত্যকার প্রধান সড়কগুলো অবরোধ করে রেখেছে ইসরায়েল। বাড়ি ফেরার চেষ্টার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন। বন্দি বিনিময়ের দ্বিতীয় দফায় মুক্ত 4 নারী ইসরায়েলি সেনা ও 200 ফিলিস্তিনি স্বজনদের কাছে ফিরেছেন। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহে বাইডেনের দেয়া স্থগিতাদেশ তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দর্শকের প্রশংসা কুড়াচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত চলচ্চিত্র রিকশা গার্ল। ঢাকা সহ সারা দেশের 11টি সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় সিনেমাটি প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, এরিক জে অ্যাডামস, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজি। সুলতানা হিমু রিপোর্ট। পরিস্থিতি যেমনই হোক, স্বপ্নের পথে বাধা হতে পারে না কিছুই। এমনই এক জীবন সংগ্রামের গল্প বলা হয়েছে রিকশাগার্ল চলচ্চিত্রে, যেখানে ছবি আঁকতে পছন্দ করা কিশোরী নাইমার গল্পকে পর্দায় তুলে এনেছেন আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পার্কিন্সের উপন্যাস অবলম্বনে যে গল্পকে নিজের মতো উপস্থাপন করেছেন নির্মাতা। এই গল্পটা যেটা ছিল, আমরা দেখলাম যে এই গল্পটা উপন্যাসে যেভাবে আছে সেভাবে করলে হবে না। এটাকে আমরা আমাদের মতো করে এই দেশের রেসপেক্টে আমি যেভাবে গল্প বলতে চাই, এরকম একটা গল্পের আকারে এটা আমরা সাজাই। এই ছবিটা আসলে একদম ওই বাচ্চাদের চোখ দিয়ে যদি দেখেন না, তাহলে এই ছবিটাকে আমরা কানেক্ট করতে পারি, কারণ এই ছবিটা খুবই সরল একটা ছবি। এই ছবির মধ্যে কমপ্লিকেসি নাই, কিন্তু যে ব্যবসাটা প্রত্যাশা করতেছি, আমি যদি কোনোভাবে দেশের স্কুল কলেজের বাচ্চাদের দেখাতে পারতাম, তাহলে আমার সবচেয়ে ভালো লাগতো। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় সিনেমাটির প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, এরিক জে অ্যাডামস, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজি। নির্বাহী প্রযোজনায় ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। বিশ্বের 30টিরও বেশি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনের পর বাংলাদেশের বড় পর্দায় রিকশা গার্ল। ঢাকা সহ সারা দেশের 11টি সিনেমা হলে মুক্তি পাওয়া চলচ্চিত্রটিতে রিকশা গার্ল নাইমার চরিত্রে অভিনয় করেছেন নবেরা রহমান। গল্প, গান, অভিনয় আর নির্মাণ শৈলীর জন্য আন্তর্জাতিক মহল পেরিয়ে বাঙালি দর্শকদের হৃদয়কে মুগ্ধ করেছে এই সিনেমা। ডিটারমিনেশন থাকলে মেয়ে ছেলে সবাই এটা পারবে। আমরা লাইফে ভালো কিছু করতে চাই ফর আওয়ার ফেভারিট ওয়ান্স, তো এই লাস্ট ইমোশনাল মেসেজটা খুব বেশি ভালো ছিল। ইটস অ্যান আর্ট পিস, এটা কোনো সিনেমা দেখিনি আমরা, টোটালি একটা আর্ট পিস। মেয়ে হয়ে পোলা সাজার মধ্যে কোনো বীরত্ব না, ও বীরত্ব দেখাতে চাইলেও মেয়ে হয়ে দেখাতে পারে। সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র সহ অন্যরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।
ঢাকা। এবারে রয়েছে কৃষি সংবাদ। বরগুনা এবছর শীতকালীন সবজি শিমের ভালো ফলন হয়েছে, তবে প্রত্যাশিত দাম না পাওয়ায় লাভ তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকের। অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পাইকার সংকটের কারণে উৎপাদন ভালো হলেও লাভের মুখ দেখতে পারছেন না তারা। প্রকৃতি সংবাদ। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে জেলা সচেতন নাগরিক কমিটি সনাক। ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ প্রতিপাদ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের জেলা সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা। মানববন্ধনে জেলা টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা সহ শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া সহ মানববন্ধনে 12টি সুপারিশ প্রস্তাব তুলে ধরা হয়। দিনাজপুরে বিনোদন কেন্দ্র পিকনিক স্পট স্বপ্নপুরী থেকে হুলক গিবন, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ক্যাপড ল্যাঙ্গুর, গ্রেটার হর্নবিল, লজ্জাবতী বানর সহ 74টি বন্য প্রাণী জব্দ করা হয়েছে। আইন লঙ্ঘন করে পার্কে এসব প্রাণী অবৈধভাবে আটকে রাখার অভিযোগে অভিযান পরিচালনা করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও সামাজিক বন বিভাগ। নবাবগঞ্জ থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে সামাজিক বন বিভাগ, দিনাজপুরের সহকারী বন সংরক্ষক মিজ নুরুন্নাহার, রেঞ্জার আব্দুল মান্নান, হেলাল সহ বন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর্যায়ে থাকছে সংস্কার কমিশনের কিছু সুপারিশে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে মনে করেন সিইসি। ভোটের মাঠ প্রস্তুত নয় মন্তব্য। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এমন কিছু সুপারিশ রয়েছে যেগুলো গ্রহণ করা হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে কমিশন কোনো সিদ্ধান্ত নেবে না। স্থানীয় সরকার নির্বাচন করতে 1 বছর সময় লাগবে বলেও মনে করেন সিইসি। নাজিব বেগের রিপোর্ট। গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরবর্তীতে সংসদীয় কমিটি কর্তৃক তদন্ত করে ব্যবস্থা গ্রহণের বিধানের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণে সংসদীয় কমিটির হস্তক্ষেপের সুযোগ রাখা, এনআইডি সেবা অধিদপ্তরের আওতা নেয়ার সুপারিশও করেছে সংস্কার কমিশন। সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ কার্যকর হলে ইসির স্বাধীনতায় হস্তক্ষেপ হবে বলে মনে করছেন সিইসি। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। আমাকে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয় তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায়? ইকুয়ালি একটা কোয়ালিটিয়েশন করতে পারবো যদি আমার স্বাধীনতার অক্ষত থাকে, অক্ষুণ্ণ থাকে। নির্বাচন কমিশন ভবনে আরএফএডি টকে তিনি বলেন, অতীতের নির্বাচনে জালিয়াতির সাথে চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথা বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও। শিডিউল যখন ডিক্লেয়ার হবে তখন যে কটা পার্টি রেজিস্টার থাকে তাদের মধ্যে নির্বাচন করি। এখনো আমরা কতটা রেজিস্টার থাকে, এখন রেজিস্ট্রেশনের তো আইন কানুনই হয়তো বদলে যাবে কিছু কিছু। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোইং টু বি রিজলভড। স্থানীয় সরকার নির্বাচন সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্ভর না করে জনগণকে কারচুপির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান সিইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, 5ই আগস্টের শক্তির মধ্যে একটি ভুল বোঝাবুঝি হচ্ছে। এই সুযোগে অন্য কোনো দেশ বাংলাদেশে যেন আগ্রাসন চালানোর সুযোগ না পায়, সেদিকে সতর্ক থাকতে হবে। রোববার বিকেলে মুন্সিগঞ্জে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মুন্সিগঞ্জে নিহত 16টি পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়। চট্টগ্রামে ইনার হুইল ক্লাবের 101তম দিবস পালন উপলক্ষে জরায়ু মুখে ক্যান্সার সচেতনতা বিষয়ক র্যালি ও আলোচনা সভা হয়েছে। চট্টগ্রাম লেডিস ক্লাবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহায়তায় আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন ইনার হুইল ক্লাব 345-এর চেয়ারম্যান ফারহানা কাইয়ুম এবং IWC এর প্রেসিডেন্ট ফারহানা হক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মোশাররফ হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সুরঞ্জিত বৈদ্য সহ অন্যরা। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। জরায়ু মুখ ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের অবস ও গাইনি ডিপার্টমেন্টে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহারুল ইসলাম খান ও গাইনি বিভাগের হেড প্রফেসর ডাক্তার আফরোজা কুতুবী, প্রফেসর ডাক্তার কাশেফা খাতুন সহ অন্য চিকিৎসকরা। আলোচনায় জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিনেশন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে 3 দিনের 30তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক 19 পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাশিউর রহমান। এই সময় পরিচালনা পর্ষদের সভাপতি, কমান্ডার, 77 পদাতিক ব্রিগেড, অধ্যক্ষ এবং ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, পরিচালনা পর্ষদের সদস্য, বেসামরিক কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে হাসিনার আমলে পাচার $234 বিলিয়ন উদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতার আশ্বাস। প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে ব্রিফিং। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। চাকুরি জাতীয়করণের দাবি। মুক্তিযুদ্ধে এস ফোর্স প্রধান KM শফিউল্লাহ বীর উত্তমের দাফন সম্পূর্ণ। 71-এ তার অবদানের কথা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে মন্তব্য। নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধে সচেতনতায় গুরুত্ব আরোপ। পরিবেশ বান্ধব জীবনাচারে বাধ্যবাধকতায় তাগিদ। এবং রংপুর রাইডার্সকে 2 রানে হারিয়ে প্লে অফে যাওয়ার লড়াই জমিয়ে তুলল দুর্বার রাজশাহী। সিলেটকে হারিয়ে ফরচুন বরিশালের প্লে অফ নিশ্চিত। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।